আজ 17ই আগস্ট 2026। আর আজ এমন একটা কাগজের মেয়াদ শেষ হচ্ছে যেটা সই হওয়ার দিন বলা হয়েছিল এটাই 6 মাসের যুদ্ধ থামিয়ে দেবে। 17ই জুন ইসলামাবাদে আমেরিকা আর ইরানের মধ্যে যে 14 দফার সমঝোতাপত্র সই হয়েছিল তার 60 দিনের মেয়াদ আজ ফুরোচ্ছে। দুই পক্ষের একজনও এটা বাড়ানোর কথা বলছে না, কিন্তু কাগজের চেয়ে অনেক জোরে কথা বলছে গত সপ্তাহান্তের একটা সংখ্যা। রয়টার্স, জাহাজ ট্র্যাকিং সংস্থা কিপলার তাদের বক্তব্যে জানাচ্ছে গত শনিবার হরমুজ প্রণালী দিয়ে পার হয়েছে মাত্র 5টা জাহাজ, রবিবার একটাও না, শূন্য। তার আগের সপ্তাহান্তে গিয়েছিল 31টা। আর ঠিক এই দিনেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন মধ্যপ্রাচ্য নাকি একজোট হচ্ছে। একই সপ্তাহান্তে ওয়াশিংটন পোস্ট লিখছে উপসাগরের 5টা দেশ তার উপর এতটাই বিরক্ত যে তারা এখন নিজেদের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটি রাখার যুক্তি নিয়েই প্রশ্ন তুলছে। দুটো খবর একই দিনের, কিন্তু একসঙ্গে রাখলে যে ছবিটা দাঁড়ায় সেটা একেবারে অন্য কথা বলছে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের প্রশ্নগুলো কি কি? চুক্তির মেয়াদ শেষ হচ্ছে নাকি চুক্তিটা আসলে 2 মাস আগেই মরে গিয়েছিল? সেই দলিলের 5 নম্বর দফায় মাত্র 60 দিন কথাটা কে লিখিয়েছিল আর কেন? আমেরিকা যে $300 বিলিয়ন পুনর্গঠন প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছিল তার কতটা এসেছে? ওয়াল স্ট্রিট জার্নাল যে রিপোর্ট করছে ইরান একটা আরব দেশের বিরুদ্ধে স্থল অভিযানের বিকল্প খোলা রেখেছে, সেই দেশটা কেন এখনো একটাও শব্দ বলেনি? সৌদি আরবের তেলের জাহাজগুলো নিজেদের অবস্থান জানানোর যন্ত্র বন্ধ করে দিচ্ছে কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প যে চুক্তিটার প্রশংসা করছেন সেটা কি আসলে তার নিজের ব্যর্থতার রসিদ? সবগুলোর উত্তর আছে আজকের এই ভিডিওতে। স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। গত সপ্তাহে ঠিক এই জায়গাতেই আমরা প্রশ্ন তুলেছিলাম, হরমুজ কি সত্যি খুলবে নাকি অবরোধ চলতেই থাকবে? আজ সেই প্রশ্নের একটা পরিষ্কার উত্তর পাওয়া গেল। আর উত্তরটা যারা এই চুক্তিটা লিখেছিলেন তাদের জন্য সুখের নয়। চলুন গল্পটা শুরু থেকে সাজাই। আমাদের গল্প শুরু হয় 17ই জুন থেকে। সেদিন ইসলামাবাদে পাকিস্তানের আয়োজনে উচ্চ পর্যায়ের বৈঠকের পর ট্রাম্প আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান 14 দফার একটা সমঝোতাপত্রে সই করেন। আল জাজিরা সেদিনই একজন মার্কিন কর্মকর্তার পড়ে শোনানো পুরো টেক্সট প্রকাশ করে দিয়েছিল। কাগজে আমেরিকা কি কি দিতে রাজি হয়েছিল শুনুন। 30 দিনের মধ্যে নৌ অবরোধ সম্পূর্ণ তুলে নেওয়া, সব ধরনের নিষেধাজ্ঞা বাতিল করা, জাতিসংঘেরটাও ধরে ইরানের আটকে রাখা টাকা ছেড়ে দেওয়া, তেল রপ্তানির উপর ছাড়পত্র দেওয়া, আর অন্তত $300 বিলিয়ন একটা পুনর্গঠন প্যাকেজ। বিনিময়ে ইরানের কাজ ছিল দুটো, হরমুজের মাইন সরানো আর বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করা। এবার দ্বিতীয় ধাপ, 27শে জুন। সই হওয়ার মাত্র 10 দিনের মাথায় দুপক্ষ একে অপরের উপর চুক্তি ভাঙার দোষ দিতে শুরু করে। তারপর 7ই জুলাই ট্রাম্প নিজেই ঘোষণা করে দেন চুক্তি শেষ। মার্কিন হামলা আবার শুরু হয়। তৃতীয় ধাপ, 20শে জুলাই ইয়েমেনের হুতিরা সৌদি আরবের বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। লোহিত সাগরের হিসেবটা ঠিক ওখান থেকেই বদলাতে শুরু করে। চতুর্থ ধাপ, 7ই আগস্ট মক্কা, সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান একটা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। একজনের উপরে হামলা মানে 3 জনের উপরে হামলা, ন্যাটোর 5 নম্বর ধারার মতোই। আর পঞ্চম ধাপ, গত 3 দিন শুক্রবার নিউ ইয়র্কে দাঁড়িয়ে ট্রাম্প বললেন ইরানকে হারানোর পর তিনি হরমুজ প্রণালীকে আমেরিকার ভূখণ্ড হিসাবে ঘোষণা করবেন। শনিবার ওয়াশিংটন পোস্টের রিপোর্ট, রবিবার ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট, আর আজ কাগজের মেয়াদ শেষ। দর্শক বন্ধুরা, এবার আসল জায়গায় আসি, কারণ এই পুরো গল্পটা আসলে একটা দলিলের একটা শব্দের উপরে দাঁড়িয়ে আছে। সমঝোতাপত্রের 5 নম্বর দফাটা একটু মন দিয়ে শুনুন, আমি হুবহু পড়ছি। ইংরেজি লাইনটা আল জাজিরার প্রকাশিত টেক্সট থেকে লেখা আছে,
ইরান তার সর্বোচ্চ চেষ্টা ব্যবহার করে বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করবে বিনা খরচে, মাত্র 60 দিনের জন্য। মাত্র 60 দিনের জন্য। ইংরেজিতে শব্দটা অনলি, এই একটা শব্দের মধ্যে পুরো খেলাটা লুকিয়ে আছে। দেখুন, আমেরিকার প্রতিশ্রুতিগুলোর কোনোটার সঙ্গে এরকম মেয়াদ জোড়া ছিল না। নিষেধাজ্ঞা তোলা, টাকা ছাড়া, 300 বিলিয়ন, এগুলোর কোনোটাতেই লেখা ছিল না মাত্র 60 দিনের জন্য। ওগুলো ছিল স্থায়ী প্রতিশ্রুতি। কিন্তু ইরান যে জিনিসটা দিয়েছিল, জাহাজের নিরাপদ যাতায়াত, সেটার গায়ে সই হওয়ার দিনই মৃত্যুর তারিখ লেখা হয়ে গিয়েছিল। সহজ ভাষায় বললে, ইরান 60 দিনের একটা ভাড়া দিয়েছিল, বাড়িটা বিক্রি করেনি। আর ঠিক এখানেই একটা অসঙ্গতি আসছে। ওই একই দলিলের 9 নম্বর দফায় লেখা, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত আমেরিকা কোনো নূতন নিষেধাজ্ঞা দেবে না আর এই অঞ্চলে বাড়তি সেনা মোতায়েন করবে না। এবার শুক্রবারের খবরটা একটু মিলিয়ে দেখুন। আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বললেন, ইরানের উপর এমন ব্যবস্থা নেওয়া হবে যা আগে কখনো দেখা যায়নি। আর 4 নম্বর দফা অনুযায়ী নৌ অবরোধ 30 দিনের মধ্যে সম্পূর্ণ উঠে যাওয়ার কথা ছিল। আজ 61 দিন পার, অবরোধ চলছে। তাহলে একটা প্রশ্নের উত্তর দিন, যে দলিলটার মেয়াদ আজ শেষ হচ্ছে বলে খবর হচ্ছে, সেই দলিলের অর্ধেক তো জুলাই মাসেই ভেঙে পড়েছিল। তাহলে আজ আসলে কিসের মেয়াদ শেষ হচ্ছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি ঠিক এই কথাটাই বলেছেন। তার ভাষায়, ইসলামাবাদের কাগজটা যুদ্ধবিরতি ছিল না, ছিল যুদ্ধের সমাপ্তি। আর যেটা যুদ্ধবিরতিই নয়, সেটার মেয়াদ বাড়ানোর প্রশ্নই ওঠে না। আপনারা লক্ষ্য করুন এখানে শব্দের লড়াইটা কিভাবে হচ্ছে। পশ্চিমা সংবাদ মাধ্যম লিখছে যুদ্ধবিরতির মেয়াদ শেষ, যার মানে দাঁড়ায় ইরানের কাছ থেকে কিছু আদায় করতে হবে। তেহরান বলছে যুদ্ধ তো আগেই শেষ, যার মানে দাঁড়ায় দেওয়ার বাকি কিছু নেই। একটা শব্দ, কিন্তু পুরো দর কষাকষির অবস্থানটাই আলাদা। দর্শক বন্ধুরা, এবার আসা যাক আজকের দ্বিতীয় বড় খবরে। আর এটাই আমার মতে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, যদিও এটা নিয়ে সবচেয়ে কম কথা হচ্ছে। রবিবার ওয়াল স্ট্রিট জার্নাল একটা রিপোর্ট করেছে ইরানি ও আরব কর্মকর্তাদের বরাত দিয়ে। রিপোর্ট বলছে, ইরান এই 60 দিনের সমঝোতাকে শুরু থেকেই সন্দেহের চোখে দেখেছে। তেহরানের ধারণা ছিল আমেরিকা আর ইসরায়েল বড় হামলার প্রস্তুতির জন্য সময় কিনছে, তাই ইরানও ঠিক একই কাজ করেছে। আরব গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়েছে, ইরানের সামনে যেসব বিকল্প তৈরি রাখা আছে তার মধ্যে আছে সমুদ্রের নিচের ইন্টারনেট কেবল অচল করে দেওয়া, উপসাগরীয় দেশগুলোর ভিতরে রাজনৈতিক অস্থিরতা উস্কে দেওয়া, এমনকি কুয়েতে স্থল অভিযান পর্যন্ত। এখানে একটা কথা খুব পরিষ্কার করে বলে রাখা দরকার, এটা ইরানের কোনো ঘোষণা নয়, এটা একটা মার্কিন সংবাদপত্রের রিপোর্ট, যার সূত্র আরব গোয়েন্দা সংস্থা। ইরান এই দাবি স্বীকারও করেনি, অস্বীকারও করেনি, স্বাধীনভাবে যাচাই করা যায়নি। আর এখানে আমার নিজের একটা প্রশ্ন আছে, যদি একটা দেশের বিরুদ্ধে স্থল অভিযানের পরিকল্পনার খবর ছাপা হয়, সেই দেশটা তো সবার আগে চিৎকার করার কথা। কুয়েত আজ পর্যন্ত একটা লাইনের বিবৃতিও দেয়নি, ওয়াশিংটনও দেয়নি। এবার একটু ভেবে দেখুন, রিপোর্টটা কারা দিয়েছে? আরব গোয়েন্দা সংস্থা। আর ঠিক এই মুহূর্তে উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনকে বোঝাতে চাইছে যে তারা কতটা বিপদে আছে। রিপোর্ট সবসময় নিজে থেকে ছাপা হয় না, কখনো কখনো বার্তা দেওয়ার জন্যও ছাপানো হয়। আর এই বার্তাটা কি সেটা বুঝতে হলে আজকের তৃতীয় খবরে আমাদেরকে যেতে হবে। আর এখানেই দুটো আলাদা খবর জুড়ে গিয়ে একটা তৃতীয় অর্থ তৈরি হচ্ছে। গতকাল রবিবার দুপুরে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি হুবহু পড়ছি, খুব খুশি হলাম দেখে যে সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান শেষ পর্যন্ত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। এটা দেখাচ্ছে মধ্যপ্রাচ্য কিভাবে একজোট হচ্ছে আর কিভাবে দেশগুলো শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারবে আরও অর্থপূর্ণভাবে। তিনি একে বড় সাহসী আর গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেছেন। এবার এই লাইনটার পাশে ওয়াশিংটন পোস্টের শনিবারের রিপোর্টটা রাখুন। আরব ও পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট লিখেছে,
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত আর বাহরাইন, এই 5টা সরকার ট্রাম্পের উপর বিরক্তিতে একজোট। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটনের প্রতি ক্ষোভ এখন সর্বোচ্চ পর্যায়ে। একজন উপসাগরীয় কর্মকর্তা কাগজটাকে যা বলেছেন আমি হুবহু পড়ছি। ট্রাম্প এই যুদ্ধটা শুরু করেছেন আর দাম দিচ্ছি আমরা। দর্শক বন্ধুরা, এটা আমার বিশ্লেষণ নয়, এটা আমেরিকারই একটা প্রধান সংবাদপত্রে ছাপা, আমেরিকারই এক মিত্র দেশের কর্মকর্তার কথা। আর সবচেয়ে বড় কথাটা এখনো বাকি। রিপোর্টে একজন ইউরোপীয় কর্মকর্তা বলছেন, মক্কার এই প্রতিরক্ষা চুক্তিটা আসলে আমেরিকার উদ্দেশ্যে একটা সংকেত। এই দেশগুলো নিজেদের নিরাপত্তার অংশীদার বদলে ফেলার চেষ্টা করছে। তার কথায় তাদের হিসাবে আমেরিকা আর যথেষ্ট নয়। আর একজন পশ্চিমা কূটনীতিক বলেছেন যে মার্কিন সেনার উপস্থিতি এই অঞ্চলে আগেও কেউ উৎসাহ নিয়ে চায়নি, সেটা ছিল একটা প্রয়োজনীয় ঝামেলা। তার ভাষায় এখন প্রয়োজনীয়তাটাই প্রশ্নের মুখে। এবার হিসাবটা মেলান। ট্রাম্প যে চুক্তিটাকে মধ্যপ্রাচ্য একজোট হচ্ছে বলে অভিনন্দন জানাচ্ছেন, সেই একই চুক্তিকে ইউরোপীয় কর্মকর্তারা বলছেন আমেরিকার হাতছাড়ার সংকেত। একটু ভেবে দেখুন, ট্রাম্প যে 3টে দেশের নাম নিয়েছেন তার মধ্যে তুরস্ক ভৌগোলিকভাবে ইউরেশিয়ায় আর পাকিস্তান দক্ষিণ এশিয়ায়, মধ্যপ্রাচ্যে পড়ে একটাই সৌদি আরব। তাহলে মধ্যপ্রাচ্য একজোট হচ্ছে কথাটার আসল মানে কি? আমার হিসাবে মানে এটা একটাই, ওয়াশিংটন এখন চাইছে এই দেশগুলো নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নিক। আর 4 আগস্ট আমরা এই চ্যানেলেই বলেছিলাম মক্কার চুক্তিটা আসলে ইরানের বিরুদ্ধে নয়। আজ ওয়াশিংটন পোস্টের রিপোর্টে সেই কথাটারই সমর্থন পাওয়া গেল। এবার সংখ্যায় আসি, কারণ কূটনীতির কথা যাই হোক, সমুদ্রের হিসাব মিথ্যে বলে না। হরমুজ প্রণালী দিয়ে গত সপ্তাহান্তে গেছে 5টা জাহাজ, রবিবার শূন্য, আগের সপ্তাহান্তে 31টা। অপরিশোধিত তেলের দাম আজ সকালে ব্যারেল প্রতি $89। এবছরে বেড়েছে 40%-রও বেশি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম গারিবাবাদি শনিবার লিখেছেন প্রণালী খোলা আর বন্ধ হবে শুধু ইরানের নির্দেশে। তার কথায় যতদিন আপনারা পরাজয়ের বাস্তবতা মেনে না নিচ্ছেন ততদিন ইরান অবরোধ চালিয়ে যাবে। আর ওদিকে শুক্রবার ট্রাম্প আমেরিকান নাগরিকদের বলেছেন পেট্রোলের একটু বেশি দাম মেনে নিতে হবে, মেনে নিন, কোনো কিছু করার নেই, এমনটাই বলেছে। এখানে একটা জিনিস বুঝতে হবে, সমুদ্র খালি অথচ তেল কিন্তু বেরোচ্ছে। ব্লুমবার্গের তথ্য বলছে চলতি মাসের এক শুক্রবারে উপসাগর থেকে বেরিয়েছে 84 লক্ষ ব্যারেলেরও বেশি তেল। যুদ্ধ শুরুর পর সবচেয়ে বেশি দিনগুলোর একটা, কিন্তু বেশিরভাগই গেছে ট্রান্সপন্ডার বন্ধ করে। মানে জাহাজ চলছে, শুধু কেউ দেখতে পাচ্ছে না। আর এখান থেকেই আজকের 4র্থ খবরে ঢুকি। সৌদি আরবের তেলের জাহাজগুলো এখন অন্ধকারে চলছে, চোখ বন্ধ করে চলছে। ব্লুমবার্গ ও আরব উপসাগরীয় বাণিজ্য বিশ্লেষণ সংস্থার রিপোর্ট বলছে লোহিত সাগরে সৌদি আরবের প্রধান রপ্তানি বন্দর ইয়ানবু থেকে তেল বোঝাই করা জাহাজগুলো এখন নিজেদের অবস্থান জানানোর ব্যবস্থা মানে AIS সিগন্যাল বন্ধ করে দিচ্ছে। AIS জিনিসটা সহজ ভাষায় জাহাজের নিজের পরিচয়পত্র, কোথায় আছি, কোথায় যাচ্ছি, সেটা সে নিজেই সবাইকে জানায়। সেই পরিচয়পত্র এখন বন্ধ। দর্শক বন্ধুরা, এবার আর একটা কথা যেটা গতকাল রাতে ইরানের সরকারি টেলিভিশন IRIV-তে বলা হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ দাবি করেছেন আমেরিকা ইরানের বিরুদ্ধে যত গোলাবারুদ এ পর্যন্ত ব্যবহার করেছে তা ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত পরিণামের চেয়েও বেশি। এটা একটা দাবি, ইরানের সরকারি সংবাদ মাধ্যমে প্রচারিত, আর পেন্টাগন এখনও এর কোনো জবাব দেয়নি। কিন্তু গালিবাফ এর পরে যা বলেছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন ইরান এমন একটা প্রতিরোধ বিন্দুতে ইরানকে পৌঁছাতে হবে যাতে যুদ্ধ আর শান্তির এই চক্করে বারবার আটকে না পড়তে হয়। ডেটারেন্স বা প্রতিরোধ শব্দটার সহজ মানে হলো শত্রুকে হামলা করা থেকে আটকে রাখা। মানে গালিবাফ বলছেন ইরানকে এমন জায়গায় পৌঁছাতে হবে যেখানে হামলার কথা ভাবতেও কেউ কয়েকবার ভাববে। আর আপনারা মনে রাখুন, এই একই স্পিকার গত শনিবারই বলেছেন
ইরান এই যুদ্ধে সামরিক ও রাজনৈতিক দুই দিক থেকেই জয়ী হয়েছে। এখন সবকিছু এক জায়গায় রাখলে ছবিটা এই দাঁড়াচ্ছে। ওয়াশিংটন কাগজে যা দেওয়ার কথা ছিল তার বেশিরভাগই দেয়নি। তেহরান যেটুকু দিয়েছিল তার গায়ে প্রথম দিন থেকেই মেয়াদ লেখা ছিল। আর এই 2 মাসে উপসাগরীয় দেশগুলো একটা সিদ্ধান্তে পৌঁছে গেছে। নিজেদের নিরাপত্তার জন্য শুধু আমেরিকার উপর ভরসা করা আর চলবে না। এখান থেকে সামনে 2টো রাস্তা খোলা আছে। প্রথম রাস্তা, ওমানের হাত ধরে একটা কারিগরি সমাধান। আরাগাজি বলেছেন, হরমুজের নতুন নৌপথ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে, কিন্তু সঙ্গে তিনি এটাও বলেছেন এতে প্রণালী খুলে যাবে না, খোলা নির্ভর করছে অন্য শর্তগুলো মানার উপর। এই রাস্তায় জাহাজ চলবে, কিন্তু নিয়ন্ত্রণ থাকবে তেহরানের হাতে। দ্বিতীয় রাস্তা, যেটা এই মুহূর্তে চলছে, না যুদ্ধ না শান্তি। কাগজ নেই, আলোচনা নেই, কিন্তু প্রতিদিন কিছু না কিছু ঘটছে। এক্সপার্টদের মতে এই সমাধান হবে সম্ভবত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরে, যখন ভোটের উপর প্রভাব কম পড়বে। আর একটা প্রশ্নের উত্তর আজও পাওয়া গেল না। $300 বিলিয়ন সেই পুনর্গঠন প্যাকেজটার কি হলো? কাগজে সংখ্যাটা আজও লেখা আছে, বাস্তবে আজ পর্যন্ত একটা ডলারও যায়নি। এই সুতোটা আমরা ছাড়ছি না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার বিচারে আজ যেটা শেষ হলো সেটা কি একটা চুক্তির মেয়াদ, নাকি উপসাগরে আমেরিকার নিরাপত্তা ছাতার যুগ? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।